সৈয়দ মাহমুদ হোসেন 22তম প্রধান বিচারপতি, শপথ কাল, আব্দুল ওয়াহাব মিয়ার পদত্যাগ। বিএনপি নেতা আমান ও নাজিম গ্রেফতার, নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওবায়দুল কাদেরের। বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। রাষ্ট্রপতি পদে নির্বাচনে আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে অনুজ্জ্বল বাংলাদেশি বোলাররা, 4 রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত কুশাল মেন্ডিস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রাহনুমা রাহি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরো থাকছে: বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এখনো আছে টাঙ্গাইলে, উপভোগে দূর দূরান্তের হাজারো মানুষ। দেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগ আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এর মাধ্যমে অন্য বিচারক নিয়োগের পথ সুগম হল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দীর্ঘ 2.5 মাস অপেক্ষার পর দেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হবেন প্রধান বিচারপতি। সেই অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের 16 সংশোধনীর রায় নিয়ে নানা নাটকীয়তার পর গেল 10ই নভেম্বর সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠান সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এরপর থেকে দেশের অন্যতম এই সাংবিধানিক শূন্যপদে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেছেন, নিয়োগ নিয়ে সংকট নয়, অপেক্ষায় ছিল বিচার বিভাগ। এটা রাষ্ট্রপতি তার বিচার বিবেচনায় তিনি যাকে ভালো মনে করেন সেই ক্ষেত্রে জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি না করে দ্বিতীয়তম বা তৃতীয়তম বিচারপতিকেও করার উদাহরণ আমাদের এখানে আছে, পৃথিবীর অন্যান্য দেশেও আছে। প্রধান বিচারপতি নিয়োগের ফলে আপিল বিভাগে হোক, হাইকোর্ট বিভাগে হোক, অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকবে না। সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাবেন 2021 সালের 30 ডিসেম্বর, অর্থাৎ 3 বছর পর। হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে 2001 সালের 22 ফেব্রুয়ারি নিয়োগ পেয়ে 2003 সালে তিনি স্থায়ী হন। 2011 সালের 23 ফেব্রুয়ারি আপিল বিভাগে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে হবে নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। 22তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়ার পর পদত্যাগ করলেন আব্দুল ওয়াহাব মিয়া। এর আগে সকাল 10টার দিকে আপিল বিভাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র হেয়ার রোডের জাজেস কমপ্লেক্সের বাসভবনে নিয়ে যান তিনি। বয়সসীমা অনুযায়ী আব্দুল ওয়াহাব মিয়া দায়িত্ব পালন করতে পারতেন 2018 সালের 10 নভেম্বর পর্যন্ত। গত বছরের 3 অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে গেলে প্রধান বিচারপতির দায়িত্বভার দেওয়া হয় আব্দুল ওয়াহাব মিয়াকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত 9টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নাজিম উদ্দিন আলমের বাসা থেকে বিএনপির এই দুই নেতাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। আমানুল্লাহ আমানের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল হোসেন জানান, গ্রেফতারের সময় এই দুই নেতা ছাড়া বাসায় কেউ ছিল না।
জাতীয় নির্বাহী কমিটির সভা বানচাল করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। অন্য কোথাও স্থান না পেয়ে বাধ্য হয়ে বিলাসবহুল হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। রিজভী বলেন, খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, একতরফা নির্বাচনও হতে দেয়া হবে না। অপোজিশনের কর্মসূচি বানচাল করার চিরাচরিত আওয়ামী লীগের যে অভ্যাস, সেই অভ্যাসেরই পুনরাবৃত্তি করছেন তারা। নির্বাহী কমিটির সভায় ডিস্টার্ব করার জন্য, ভয় সৃষ্টি করার জন্য, ওই সভা যাতে সফল না হতে পারে, এই ধরনের একটি দানবীয় মনোবৃত্তি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যেতে বিএনপি টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শনির আখড়ায় তিনি আরো বলেন, নির্বাচন যাতে করতে না হয় সেজন্য বিএনপি ধ্বংসাত্মক কার্যকলাপের দিকে নিজেদের নিয়ে যাচ্ছে। আর তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর শনির আখড়া ও মাতুয়াইলে দুটি ফুট ওভারব্রিজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, আইন নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে। বেগম জিয়া মামলা রায় হবে, রায় কি হবে এখন থেকেই তারা বলে দিচ্ছেন। রায় তাদের বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে গেলে আন্দোলন করবেন, এই বিলাসবহুল হোটেলে বসে আন্দোলনের কর্মসূচি দেবেন। সেটাই তো এখন অদ্ভুত অদ্ভুত কাণ্ড বিএনপি করে যাচ্ছে। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই সরকারের সহায়তায় নির্বাচন কমিশন যে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সক্ষম, সেই কারণে আর তত্ত্বাবধায়ক সরকার বা অসীমদিন কোনো সরকারদের নির্বাচন করার কোনো দাবি এখন আর যৌক্তিক নয়। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক পরিবহন শ্রমিক লীগের মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা হলে তা প্রতিহত করা হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। পরে তিনি জানান, অংশগ্রহণমূলক নির্বাচনে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবে। আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। আরো জানাচ্ছেন মামুন রশিদ। 21তম রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে সকাল 11টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে যান জাতীয় সংসদের চিফ হুইপ আসমা ফিরোজ, হুইপ ইকবালুর রহিম সহ আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্য। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এরপর চিফ হুইপ বলেন, বর্তমান রাষ্ট্রপতির ইতিবাচক কর্মকাণ্ড ও দেশ জাতির কল্যাণে তার অবদানের কারণে আওয়ামী লীগ দ্বিতীয়বার তাকেই মনোনয়ন দিয়েছে। আমাদের সংখ্যাগরিষ্ঠতা আমরা বেশি, সেই হিসেবে আমাদের বিজয়ের সম্ভাবনা থাকে বেশি। এরপরও যদি কেউ প্রার্থী হিসেবে আসে তাকে আমরা স্বাগত জানাবো। গণতন্ত্রের জন্য যে বাধাবাধকতা আছে সেগুলো উতরিয়ে গিয়ে তিনি একটি ভালো নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দেবেন। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, 5 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে 18 ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর না দিলে 7 ফেব্রুয়ারি আব্দুল হামিদকেই 21তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে। 7 তারিখে বাছাই হবার পরে যদি দেখি যে আর কোনো মনোনয়নপত্র আমাদের কাছে নেই, তাহলে যিনি মনোনয়নপত্র যেটা পাবো সেটাই চূড়ান্তভাবে আমরা সেদিন ঘোষণা দিতে পারবো। আর 5 তারিখে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। আমরা তো প্রত্যাশা করব সব দল নির্বাচনে আসুক এবং তাদেরকে আমরা সেরকমই অনুরোধ করে থাকি। বিএনপি ছাড়া নির্বাচন সব দল হয় কিভাবে?
অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে তার, সুতরাং তাদের ছাড়া অংশগ্রহণপূর্ণ নির্বাচন হবে না, এটা আমরা আগেও বলেছি এখনো বলি। বিএনপির গঠনতন্ত্র সংশোধন বিষয়ে এক প্রশ্নে সিইসি জানান এখনো তা দেখেননি তিনি। তারা ভোটারদের কাছে যাবেন, ভোট চাবেন, এখানে তো আমাদের কোনো বাধার বিষয় নেই, সরকারের ও বাধার বিষয় আমি কিছু দেখি না। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে 9 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। হাতে রয়েছে 7 উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের 513 রানের জবাবে 3 উইকেটে 504 রান তুলেছে লঙ্কানরা। মাত্র 4 রানের জন্য কুশল মেন্ডিস ডাবল সেঞ্চুরি মিস করেছেন তার জন্মদিনে। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। টেস্ট টেম্পারমেন্ট কাকে বলে তা ভালোই টের পাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা স্বাগতিক বোলারদের হেসে খেলেই মোকাবিলা করেছে প্রথম টেস্টের তৃতীয় দিন। ডি সিলভার পর মেন্ডিসও সেঞ্চুরি আদায় করে নেন। 308 রানের এই ঝুঁটি ভাঙেন মুস্তাফিজ। প্রায় ওয়ানডে স্টাইলে খেলতে থাকা ডি সিলভাকে লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজ ঘরে ফেরান। আউট হওয়ার আগে 229 বলে 21-4 ও 1 ছক্কায় 173 রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর বাংলাদেশের গলার কাটা হয়ে ব্যাট করতে থাকে কুশল মেন্ডিস। নিজের 23তম জন্মদিনটি ডাবল সেঞ্চুরি দিয়েই উদযাপন করতে চেয়েছিলেন, কিন্তু নার্ভাস 90-তে তাইজুলের বলে বিগ শট খেলতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন। 327 বলে 22-4 ও 2 ছক্কায় ক্যারিয়ার সেরা 196 রান করেন কুশল মেন্ডিস। এর আগে বাংলাদেশের বিপক্ষেই 194 রান ছিল তার ক্যারিয়ার সেরা। স্বাগতিকদের সারাদিনের সাফল্য এ দুটি। বাকি সময়টা অধিনায়ক দীনেশ চান্দিমালকে নিয়ে পার করে দেন রোশেন সিলভা। 173 বলে 5-4 ও 1 ছক্কায় 87 রানে অপরাজিত রয়েছেন রোশন সিলভা। আর অধিনায়ক দীনেশ চান্দিমাল ক্রিজে আছেন 37 রানে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। সহায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন, বললেন এরশাদ। অস্থিরতা কমছে না নিত্যপণ্যের বাজারে, শীতের সবজিতে উত্তাপ, পেঁয়াজের স্বস্তি। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। সহায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। ময়মনসিংহ সদরের চরখড়িচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের কথা বলেন তিনি। জেলখানায় থাকাকালীন জাতীয় পার্টি 50টি আসন পেয়েছিল উল্লেখ করে এরশাদ বলেন, খালেদা জিয়াকে আদালতের রায় মেনে নিতে হবে। নির্বাচনে জাতীয় পার্টির 300 আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান এরশাদ। আমরা সহায়ক সরকার বিশ্বাস করি না, তত্ত্বাবধায়ক বিশ্বাস করি। সংবিধানে যেটা লেখা আছে সেই সরকারদের নির্বাচন হবে, সেটা বিশ্বাস করি। নির্বাচনমুখী দল অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমরা নির্বাচন করেছি। কৃষকের স্বার্থ বিবেচনা করলে চালের দাম 40 টাকার নিচে নামা অযৌক্তিক হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষি পণ্যের দাম নির্ধারণে উৎপাদনকারীর বিষয়টিও মাথায় রাখতে হবে। এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, নিরাপদ খাদ্য গ্রহণে সবার আগে প্রয়োজন সচেতনতা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন। মন্ত্রণালয়ের সঠিক দিক নির্দেশনার কারণে দেশ থেকে কীটনাশক অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। শুক্রবার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি। এর আগে বিকেলে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং নির্যাতিতদের সাথে কথা বলেন। রিয়াজুল হক বলেন, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হলে ছল চাতুরির আশ্রয় নেয় মিয়ানমার। মিয়ানমারের প্রতি আরও বেশি চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে রিয়াজুল হক বলেন, রোহিঙ্গাদের শুধু ফেরত নেওয়া নয়, নাগরিক সুবিধা দিয়ে বসবাসের উপযোগী পরিবেশও তৈরি করতে হবে। অস্থিরতা কমতে শুরু করেছে পেঁয়াজের বাজারে, তবে স্বস্তি ফেরেনি চালে। গত সপ্তাহের চেয়ে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালের দাম। এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে শীতের সবজি। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। আমদানি বাড়ার পাশাপাশি দেশীয় যোগানে দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 7 টাকা, আর ভারতীয় পেঁয়াজের কেজি 60 থেকে 65 টাকা। আগে তো 80-85 ছিল, এখন 60 টাকা নিল আর কি। গত সপ্তাহে আমরা দেশি পেঁয়াজ বিক্রি করছি 75 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 60 টাকা। আর দেশি ইন্ডিয়ানটাও গত সপ্তাহে 70-75 বিক্রি হয়েছে, এই সপ্তাহে আমরা 60-65 টাকায় চলে আসছে। তবে দাম কমছে না চালের। গত সপ্তাহের চেয়ে মিনিকেট, নাদিশাইল সহ প্রায় সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। নাজিশালের দাম বেশি, মিনিকেটের দাম বাড়ছে, তারপরে আগের থেকে সব চালের দামই বেশি। মাঝখানে একটু কম ছিল, ইদানিং একটু চালের দাম বেড়েছে। বাড়লে তো বাড়লোই, আর কমার কোনো নামে, একটা যদি কমে আরেকটার দাম লাভ দিয়ে বাড়ে। সামনে বৈশাখ সিজন আছে, যদি ফসল আলাদা ভালো হয় তাইলে চাউলের দাম কমবো। এর আগে চাউলের বাজার কমার সম্ভাবনা যতটুকু আছে অতটুকুই। এদিকে বাজার জুড়ে আছে নানা রকম শীতের শাকসবজি, তবে দামের উত্তাপে ক্ষুব্ধ ক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পার্থক্য হচ্ছে আপনার প্রায় কেজিতে 5 টাকা 7 টাকা ডিফারেন্স। এই সপ্তাহ টমেটোর একটু বাড়তি, ফুলকপির দাম ছিল একটু কম, এখন একটু বাড়তি। মাছের দাম কিছুটা কমেছে। মাছের দাম একটু কম মনে হইতেছে, কই মাছ 150 টাকা মনে হলো, কমই হইলো আজকে। এই বছর শীতের মধ্যে ইলিশ মোটামুটি ভালোই ধরা পড়তেছে। যেগুলো আমরা 500-700 বেচতাম, এখন আজকে 400 বেচতেছি, 500-600 বেচতেছি। আর মাংসের বাজার রয়েছে স্থিতিশীল। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 4 দিনের সময় বৃদ্ধিতে যেন নতুন করে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ সময়ে মূল্য ছাড়ে দেদারসে চলছে কেনাকাটাও। মেলার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতা বিক্রেতারাও। অখিল পোদ্দারের রিপোর্ট। শেষ হয়েও হয়নি শেষ, তাই একটু বেশি ভিড় বাণিজ্য মেলার চৌহদ্দি জুড়ে। কিনছেন অনেকেই, সেই সঙ্গে উপচে পড়া দর্শক। বাড়তি সময়ে দরদামের ক্ষেত্রে বেশিরভাগ পণ্যে ছাড়ও মিলছে চাহিদা মতো। মেলার শেষ শুক্রবার ছুটির দিনে, তাই প্যাভিলিয়ন জুড়ে ক্রেতার আনাগোনা চোখে পড়ার মতোই। খুব ভালো লাগছে, টাইম এক্সটেন্ডেড করাতে আরো ভালো হয়েছে, আরো কিছুদিন সময় পেলাম মেলাটা এনজয় করার জন্য। সবগুলা ব্র্যান্ডের এখানে স্টল আছে, যার কারণে একটা জায়গায় এসে সবকিছু দেখা সম্ভব। বছরে একবার বাণিজ্য মেলাটা হয়, অনেক ঘুরে ঘুরে দেখা হয় অনেক কিছুই। দৈনন্দিন জীবনের চেয়ে বাইরে অনেক কিছু পাওয়া যায়, তারপরে হচ্ছে কম দামে ভালো জিনিসপত্র পাওয়া যায়। কসমেটিক্স, জামা কাপড়, ছোট বোনের জন্য খেলনা কিনেছি। বাণিজ্য মেলার নিরাপত্তা আর সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিক্রেতারাও। বর্তমান যে এই সুন্দর পরিবেশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং র্যাব, পুলিশ, বিডিআর রাতের বেলা আমরা দেখি, যেটা আগে দেখতাম না। এখন বিডিআর পুরো রাতের বেলা তারা মেলাটাকে সুন্দর করে তাদের আন্ডারে নিয়ে নেয়। সময় বৃদ্ধিতে যতটা থিতু হওয়ার কথা ছিল মেলার পরিবেশে, তা কিন্তু একেবারেই হয়নি, বরং বাড়তি সুযোগ পেয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দর্শক ক্রেতারা। মেলার পরিবেশটা খুবই ভালো, আর সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো। বাইরের দেশের থেকে যেন আমাদের দেশীয় পণ্যগুলো আরো বেশি ভালোভাবে আর কি এখানে বিক্রির মাধ্যমতা দিয়ে থাকে। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আমার বাংলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, প্রযুক্তির আধিপত্যে এখন হারিয়ে যাচ্ছে সেই খেলা। তবে বংশ পরম্পরায় কিছু ব্যক্তি ধরে রেখেছেন সেই ঐতিহ্য। টাঙ্গাইলে লাঠি খেলা দেখতে ছুটে আসে দূর দূরান্তের হাজারো মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট।
ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়াল বাহিনী গড়ে তুলত। এই লাঠিয়াল বাহিনী জমিদারদের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন উৎসব পার্বণে সরকি খেলা, খড়ে খেলা, ডাকাত খেলা, বানুটি খেলা সহ বিভিন্ন কসরত দেখাত। সেই থেকে বাংলার গ্রামীণ জনপদে জনপ্রিয় হয়ে ওঠে লাঠি খেলা। আগে এই খেলার কথা দাদা দাদি বা নানানের মুখে শুনতাম, কিন্তু দেখি নাই। কিন্তু সময়ের ব্যবধান আর প্রযুক্তির বিকাশের সাথে সাথে কমেছে লাঠি খেলার প্রচলন। তবে বংশ পরম্পরায় অনেকে ধরে রেখেছেন এই খেলা। 10-12 বছর বয়স, তখন আমার আব্বা সর্দার ছিল, আমার আব্বা মারা গেছে, আব্বার কাছে খেলা খেলছি। আমরা সেই খেলাটা ধরে রাখছি যাতে এই ভবিষ্যতের জন্য বাংলাদেশে এই খেলাটা থাকে। টাঙ্গাইল, গোপালগঞ্জে লাঠি খেলা দেখতে এখনো ছুটে আসেন হাজারো মানুষ। পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা ভবিষ্যতে আমাদের যে কোনো প্রোগ্রামে লাঠি খেলাটাকে অন্তর্ভুক্ত রাখবো এবং এই খেলার প্রসারের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকাডুবি, অন্তত 90 জনের মৃত্যু। ইন্ডিপেন্ডেন্স কাপে আবাহনীকে 3-0 গোলে হারিয়ে সেমিফাইনালে আরামবাগ। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। বিশ্বের 35টি দেশের 3 শতাধিক শিল্পী নিয়ে চতুর্থবারের মতো ঢাকায় শুরু হয়েছে শিল্পকলার সবচেয়ে বড় প্রদর্শনী ঢাকা আর্ট সামিট। শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতি ছাড়া কোনো দেশের সার্বিক উন্নয়ন ও বিকাশ সম্ভব নয়। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ঢাকা আর্ট সামিট। জন্মদিনে ফুলে ফুলে সিক্ত হয়েছেন কথাশিল্পী হাসান আজিজুল হক। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর 14 পায়ায় বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি এলাকায় উজার নামে বাসভবনে তার ৭৯তম জন্মদিন উদযাপন করা হয়। কবিকুঞ্জ তার জন্মদিন উদযাপনের আয়োজন করে। অংশ নেন রাজশাহীর থিয়েটার, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী ও বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্যরা। তারা ফুল দিয়ে কথাশিল্পীকে শুভেচ্ছা জানান। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলা শাখার শিল্পীরা একক ও সমবেত কণ্ঠে কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে গান শোনান। অন্যান্যর মধ্যে কবিকুঞ্জের সভাপতি আরিফুল হক কুমার, উদীচীর সভাপতি আলমগীর মালেক ও রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার সরকার বক্তৃতা করেন। এবার বাণিজ্য সংবাদ। দেশের ডিজিটাল বিনোদন অঙ্গনে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে নতুন মাত্রা যোগ করেছে লিঙ্ক আস অ্যাপ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অ্যাপটির উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। অ্যাপের মাধ্যমে মিডিয়া পেশাজীবী, সেলিব্রিটি, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মী ও অভিনেতাদের পেশাদারি প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অ্যাপটির কর্ণধার চীনা ব্যবসায়ী ইয়ে লিয়াং। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর জীবন ও আকর্ষণীয় মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করা যাবে বলে জানান তিনি। বাংলাদেশ ও ভারতের যাত্রীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা কলকাতা, ঢাকা ও ঢাকা খুলনা কলকাতা রুটে বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। মতিঝিল বিআরটিসি বাস ডিপোতে এ সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। এ সময় তিনি আশা প্রকাশ করেন, উন্নত যাত্রী সেবা দিয়ে যাত্রীদের সন্তুষ্টি আদায় করতে পারবে এ সার্ভিস। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া ও বিআরটিসি অধিশাখার যুগ্ম সচিব এহসানে এলাহি। এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে।
বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পূর্ব বাংলায় উত্তপ্ত হতে থাকে রাজনীতির মাঠ। 4 ফেব্রুয়ারি বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিতে থাকে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী আর সচেতন যুব সমাজ মিলিত হতে থাকে খণ্ড খণ্ড বৈঠকে। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রোমেল। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণায় যে আন্দোলন শুরু হয় 1948 সালে 52তে এসে তাতে যোগ হয় বারুদ। ক্রমেই ফুসে উঠতে থাকে পূর্ব বাংলার ছাত্র জনতা। 4 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় সমাবেশের সিদ্ধান্ত হয়। সেই সমাবেশ সফল করতে 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা। ঢাকার স্কুল কলেজের শিক্ষার্থীদেরও মাতৃভাষার মর্যাদা রক্ষার সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান ভাষা সৈনিকরা। স্কুল কলেজ আছে, এদের সম্পৃক্ত করতে হবে। আমরা এই সমস্ত জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করেছি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের আমরা বুঝিয়েছি যে এই আমাদের ভাষা আন্দোলন, আমাদের উপরে একটা বিপদ আসছে, আমরা 4 তারিখে সমবেত হচ্ছি, আমরা এর নেক্সট প্রোগ্রাম আমরা কী করবো সেটার জন্য। প্রথম দিকে পুরান ঢাকার মানুষ ছিল অনেকটাই ভাষা আন্দোলনের বিপক্ষে, তাই তাদের পক্ষে আনতে সেখানে প্রতিদিন মিছিল চলে বিকেলের দিকে। 21 তারিখের ছাত্র আন্দোলন ঢাকা শহরে 22 তারিখ থেকে গণ আন্দোলনে পরিণত হলো। পুরনো ঢাকার বাসিন্দারা যারা এরা 48 আন্দোলনের বিরোধী ছিল, তারা এবার মাঠে নেমে এলো, মানে রাজপথে নেমে এলো। তো এই একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা যতটুকু জানি মফস্বলের ইতিহাস নিয়ে, যে জেলা শহরগুলোকে মহকুমা শহরগুলোতে। মাত্র 2 দিনের চেষ্টায় ব্যাপক জনসমাগম হয় 4 ফেব্রুয়ারির সমাবেশে। বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতিতে 21 ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। আর সেই কর্মসূচিকে ঘিরেই রচিত হয় অমর মহাকাব্য। ছাত্র জনতার রক্তে রক্তিম হয়ে ওঠে বাংলা বর্ণমালা। ভাষা সৈনিকরা মনে করেন, পশ্চিম পাকিস্তানি শোষক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে 21 ফেব্রুয়ারির সমাবেশ 144 ধারা ভঙ্গের মতো পরিস্থিতি তৈরিতে ভাষার মাসের প্রথম দিকের প্রস্তুতি রেখেছিল অসামান্য অবদান। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দাবিতে ঢাকার মতো পটুয়াখালীর রাজপথ প্রকম্পিত হয়েছিল মিছিলে, স্লোগানে। রাজপথ কাঁপানো ভাষা সংগ্রামীরা আজ না থাকলেও রয়ে গেছে তাদের প্রতিষ্ঠিত এক আলোকিত বাতিঘর, পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার। 1954 সালের 17 এপ্রিল পটুয়াখালীর ভাষা সংগ্রামীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে তোলেন পাঠাগারটি। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট। 1952 সালের 21 ফেব্রুয়ারির পর আন্দোলন ও সংগ্রামে সরব হয়ে ওঠে পটুয়াখালী। তারই ধারাবাহিকতায় 1954 সালের 17 এপ্রিল যাত্রা শুরু করে ভাষা শহীদদের স্মরণে পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার। নতুন প্রজন্ম এ পাঠাগারে এসে একদিকে বই পড়ছে, আবার নিজেদেরকে যুক্ত রাখছে সাংস্কৃতিক কর্মকাণ্ডে। মুক্তিযুদ্ধ ভিত্তিক বা আমাদের যে দেশ জাতি, এই বিষয়ে আমরা আসলে জানতে পারি। এই বইগুলো কিছুটা এখানে পাওয়া যাচ্ছে। এখানে অনেক ধরনের সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, আমরা তাদের সাথে বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। পটুয়াখালীর অধিকাংশ রাজনীতিকের হাতে খড়ি এ পাঠাগার থেকেই। প্রতিষ্ঠানটিকে তারা মনে করেন প্রগতিশীল রাজনীতির সূতিকাগার। লেখক, সাহিত্যিক, কবি বেগম সুফিয়া কামাল আসছেন। এরকমের বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বের এবং এক সময় যারা আবার স্বাধীনতা যুদ্ধে দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তারা অনেকেই এই পাঠাগারে আসছেন। 21-এর চেতনাকে ধারণ করে এ পাঠাগার চলছে বলে জানালেন এই কর্মকর্তা। এবিএম আব্দুল লতিফ, সৈয়দ আশরাফ হোসেন, খন্দকার খালেক, জালাল উদ্দিন, করিম মিয়া সহ প্রগতিশীল মানুষেরা পটুয়াখালীর ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তাদের নির্মিত প্রতিষ্ঠান জ্ঞানের বাতিঘর হয়ে আলো ছড়াচ্ছে পটুয়াখালীতে। শহীদদের স্মরণে আমরা কি করতে পারি, তখন আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা আমরা একটা পাঠাগার সৃষ্টি করি। হ্যাঁ, এবং এই পাঠাগার তখনই এই শহীদ স্মৃতি পাঠাগার, এবং শহীদ স্মৃতি পাঠাগারের নামটা তখন আসছে খন্দকার খালেকের নাম প্রস্তাবে, যেটার নাম হোক শহীদ স্মৃতি পাঠাগার। 21-এর চেতনাকে বুকে ধারণ করে আগামীতে নির্মিত হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সচেতন মানুষের। মুজাহিদ প্রিন্স, 21 টেলিভিশন, পটুয়াখালী।
21শে গ্রন্থমেলার খবর। একুশে বইমেলার দ্বিতীয় দিন শুক্রবার হয় বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনারণ্যে। প্রকাশকরা বলছেন বেচাকেনা এখনো জমে ওঠেনি, তবে পাঠকের আগ্রহ নতুন লেখকদের বইয়ের প্রতি। আর ছুটির দিনে শিশু প্রহরে মুখর ছিল শিশু চত্বর। খুদে পাঠকদের পাঠমনস্ক করতে বিষয়বস্তু এবং বইয়ের ছাপার মান উন্নয়ন জরুরি বলে মনে করেন লেখকরা। স্মৃতিমণ্ডলের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পাঠক লেখক প্রকাশকের মিলন মেলা এখন বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে। শুক্রবার ছুটির দিনে মেলা প্রাঙ্গণে ঘুরেছেন পাঠক দর্শনার্থীরা। কেউ কেউ কিনেছেন বই, আবার কেউ সংগ্রহ করেছেন বইয়ের তালিকা। নতুন লেখকদের তো আসলে যদি আমরা ইন্সপায়ার না করি তাহলে ওনারা উঠবে কি করে। বই খোঁজার চেষ্টা করি যে বইগুলোর মধ্যে কিছু আমাদের খোরাক, মনের খোরাক পাওয়া যায়। মুক্তমনা প্রকাশক দীপন স্মরণে এবার প্রথম দীপন স্মৃতি সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে নবীন 7 লেখককে। জাগৃতি প্রকাশনীর আঙিনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপ পেন্সিলের 7 তরুণ লেখকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আরো 6 জন লেখকের প্রথম বই বের হয়েছে, তারা সবাই নতুন। তো আমি মনে করি এই জিনিসটা নতুন লেখকদেরকে অনেক উৎসাহ দিবে, তারা আরো ভালো লেখার চেষ্টা করবে, কারণ এটা একটা প্রতিযোগিতার মাধ্যমে আমরা পাণ্ডুলিপিগুলো পেয়েছি। বিশিষ্ট জনেরা বলেছেন ছাপার সংকলনের বাইরেও অনলাইন নির্ভর বইয়ের বাজার গড়ে ওঠা আশার সঞ্চার করছে। তথ্য প্রযুক্তির উত্থানের কালে আমরা দেখছি যে বিকল্প মাধ্যমে বই পাওয়া সম্ভব। আমাজনে ঢুকে আমি বই পড়ে নিচ্ছি, তরুণরা সেই পাঠটি করছে। আমি মনে করি সেটাও দরকার আছে। ডিজিটাল বুক এখন বেরোচ্ছে, সেটাও দরকার আছে। শুধু মুদ্রিত বই পড়তে হবে, কাগজে মুদ্রিত বই এমন কোনো কথা নেই। এদিকে ছুটির দিনের সকালে খুদে পাঠকদের কোলাহলে মুখর ছিল শিশু চত্বর। আমার বই পড়তে অনেক ভালো লাগে, কারণ সিসিমপুরের বই অনেক ভালো। আমি পঞ্চতন্ত্রের মন্ত্র আর ঠাকুমার ঝুলির বই কিনেছি। বাচ্চারা বই পড়ুক, অনেক ক্ষেত্রে যদি ছবির বইও হয়, শুধু পাতা উল্টালো, সেটাও কিন্তু তার ভবিষ্যতে পাঠ্যাভ্যাসের জন্য একটা প্রস্তুতি হবে। এবার 21শে বইমেলার পরিধি যেমন বেড়েছে, তেমনি যুক্ত হয়েছে নতুন সব প্রকাশনা প্রতিষ্ঠানের সৃজনশীল বই। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। তাঁত শিল্প গবেষক শাওন আকন্দের গবেষণাধর্মী বই বাংলাদেশের তাঁত শিল্প এর মোড়ক উন্মোচন করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটি দেশের তাঁত শিল্পের ক্রমবিকাশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে। পাশাপাশি গ্রন্থটিতে তাঁতিদের জীবনযাপন সম্বন্ধেও আলোকপাত করা হয়েছে বলে জানান বক্তারা। আর লেখক বলেন, গ্রন্থটি সাধারণ মানুষের যেমন কাজে আসবে, তেমনি ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্তদেরও কাজে আসবে বলে জানান তিনি। পরে তাঁত শিল্প নিয়ে পাবনা অঞ্চলের লোকগান এবং চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা পরিবেশন করেন শিল্পীরা। দেশহারা মানুষের সংগ্রামের কবিতা শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শেষ হলো জাতীয় কবিতা উৎসব। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত 2 দিনের অনুষ্ঠানের শেষ দিনে নতুন পুরনো কবিরা তাদের কবিতা পড়ে শোনান। উৎসবের স্লোগানের সাথে মিল রেখে নবীন কবিরাও কবিতা নিয়ে আসেন। অনুষ্ঠানের শেষ ভাগে জাতীয় পর্যায়ের কবিরা তাদের কবিতা পাঠ করেন। আমি একদিন মাটির সুধা গহীন আকাশ, ঘন অরণ্য, লতাপাতা, কাশফুল, মাঠ, মাঠের প্রান্তর সবই হারাবো। প্রযুক্তির উপর যত নির্ভরশীলতা বাড়ছে, ততই মানুষের ক্ষয় হচ্ছে বলে মনে করেন কথাশিল্পী হাসান আজিজুল হক। স্বর্ণযুগের পর বাংলা সাহিত্য এখন নিম্নমুখী বলে মন্তব্য করেন তিনি। রাজশাহীতে নিজের বাসায় 21শে টেলিভিশনকে এসব কথা বলেন হাসান আজিজুল হক। প্রযুক্তির উপরে যত নির্ভরতা বাড়ছে, তত মানুষের ক্ষয় হচ্ছে, এটা আমার মনে হয় আর কি। নির্ভরতা বাড়লেই ক্ষয়, কর্তৃত্ব থাকলে ক্ষয় নয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি সর্বক্ষেত্রেই এরকম একটা ক্ষয়ের জায়গা, অবনতির দিকে মানুষ। সাধারণভাবে সাহিত্যের যে মান, সেটা বাংলা সাহিত্যের, মনে হচ্ছে তার স্বর্ণযুগ পেরিয়ে এলাম নাকি। এখন তো সেরকম মনে হয় না যে বাংলা সাহিত্যে বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং পরবর্তীকালের 3 জন ঔপন্যাসিক এবং আমাদের এখানকার ওয়ালিউল্লাহ ইত্যাদি, এই যে ধারাটা চলছিল আর কি, সেটাকে পার হয়ে এখনকে খানিকক্ষণ চলার পর তো এবারে নিচে নামতে হয়, তাই না? আস্তে আস্তে অবতরণের মতন আর কি। তো এখন কি একটু হয়েছে, একটু নিম্নমুখী হয়ে গেছে কিনা। যদি গোবর মাত্রা থাকে
এবং সেটা যদি সার হয় তাহলে যা দেবে তাই হবে তো, নাকি ভালো জিনিস হলে ভালো জিনিসই ফলবে, আর কাঁটা গাছ যদি দাও তো কাঁটা গাছই ফলবে। মানুষের মনোযোগের জায়গাগুলো আলাদা হয়ে গেছে এবং সেগুলো আমার কাছে খুব শ্রদ্ধেয় জায়গা নয়। আমার মনে হয় না যে সেই সব জায়গাতেই মনোযোগ দেওয়া দরকার, অর্থ বিত্ত সম্পদ কোনোটাতেই না, এবং সেটা জাতীয়ভাবে না, রাষ্ট্রীয়ভাবে না, ব্যক্তিগতভাবেও না আর কি। আর এরই সঙ্গে শেষ করছে রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সৈয়দ মাহমুদ হোসেন 22তম প্রধান বিচারপতি, শপথকাল আব্দুল ওয়াহাব মিয়ার পদত্যাগ। বিএনপি নেতা আমান ও নাজিম গ্রেফতার, নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওবায়দুল কাদেরের। বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি, রাষ্ট্রপতি পদে নির্বাচনে আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে অনুজ্জ্বল বাংলাদেশি বোলাররা, 4 রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত কুশল মেন্ডেস। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন আমাদের ওয়েবসাইট 21-tv.com। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।